রূপকথার গল্প, এ সমস্ত দীর্ঘকাল ধরে মানুষ শুনে আসছে, শিশুরা শুনে আসছেন। আর তবে শিশু সাহিত্য হিসেবে সাহিত্যের আসরে আমাদের দেশে বিশেষ করে আমরা দেখতে পাই ১৯বিংশ শতাব্দীর শেষ দিকে শিশু সাহিত্য রচনা শুরু হয়। সম্ভবত ১৮৭০ সালে ভীমের কপাল হচ্ছে বোধহয় প্রথম শিশুদের জন্য লেখা উপন্যাস। তার পরবর্তীকালে আমরা দেখেছি যে আমাদের শ্রেষ্ঠ চিন্তাবিদরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, শিবনাথ শাস্ত্রী, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আরম্ভ করে পরবর্তীকালে সুকুমার সত্যজিৎ, এরা সকলেই কিন্তু শিশুদের জন্য চিন্তা করেছেন, রচনা করেছেন। ফলে আমার প্রথম প্রশ্ন অরুণিমা দেবীকে করি যে এই যে শিক্ষকদের সঙ্গে শিশু সাহিত্যের একটা সম্পর্ক রয়েছে, সে তো অবশ্যই, মানে শিক্ষা দিতে শুরু করার সময় মনে হয় যে শিশুদের যদি গল্প করে, গল্পের মাধ্যমে যদি ওদের শিক্ষা দেওয়া হয় তাহলে সেটা তাদের কাছে অনেক বেশি চিত্তাকর্ষক হবে এবং ওরা শুনতেও চাইবে। অনেক সময় নীরসভাবে পড়িয়ে গেলে তারা সবসময় শুনতে চায় না বা মন নাও দিতে পারে। সেক্ষেত্রে আর গল্প বলুন, দিদি একটা গল্প বলুন, এ তো হরদমই স্কুলে শুনতেই হতো। হ্যাঁ, একটু সুযোগ পেলেই সে তো হরদমই শুনতে হতো বা শুনতে হয়ও। আচ্ছা প্রণববাবু, আমরা একটু কতগুলো জিনিস দর্শকদের জানাই। এই যে আমাদের ১৯বিংশ শতাব্দীর শেষে শিশু সাহিত্য শুরু হয়, এটা মূলত কাদের উদ্যোগে হয়েছিল? ব্রাহ্ম সমাজের একটা ভূমিকা ছিল এখানে, বিরাট ভূমিকা ছিল। এবং প্রত্যেক যে সমস্ত চিন্তাবিদরা তারা চিন্তা করেছিলেন, একটা ফরমেটিভ স্টেজ, এটা একটা বড় স্টেজ যেটা দেশ গঠন, জাতি গঠন, আমার যেটা মনে হয় সেজন্য হয়তো দৃষ্টিটা শিশু সাহিত্যের দিকে পড়েছিল, যাতে ভবিষ্যতের নাগরিক গড়ে তোলা। এবং যেহেতু ১৯বিংশ শতাব্দীর যে আমাদের নবজাগরণ, সেখানে যেহেতু বিজ্ঞান এবং শিল্পের মিলনের যে প্রচেষ্টা বা মানে পশ্চিমের সঙ্গে প্রাচ্যের যে একটা মিলনের ফলে সেখানে আমার মনে শিশুদের একটা শিক্ষা দেওয়া একটা বিরাট দায়িত্ব, সামাজিক দায়িত্ব একটা এসে গিয়েছিল, দায়বদ্ধতা এসে গিয়েছিল মনে হয়। আসলে শিশু সাহিত্যটা মূলত শিক্ষা দেওয়ার একটা ভাবনা থেকে গড়ে উঠেছিল। ঠিক শিশু সাহিত্য বলে যে আজকে চলছে ঠিক সেইখানটাই ছিল না, যার জন্য দেখা গেছে যে নীতিবাক্য, নীতিকথা ইত্যাদি প্রথম দিকটাতে ছিল। কিন্তু পরবর্তীকালে আমার মনে হয় রবীন্দ্রনাথ কিংবা অবনীন্দ্রনাথ, তারপরে সুকুমার, উপেন্দ্র কিশোর, সন্দেশ দেখলে বোঝা যায় যে খানিকটা শিক্ষাগত দিকে ছিলেন। তারপরে একদম বোধহয় শিশু সাহিত্যকে একদম অন্যভাবে নিয়ে এলেন সুকুমার রায়। কারণ তিনি দুটো জিনিস উপলব্ধি করলেন আমার ধারণা, যে শিশু বলতে শুধু শিশু নয়, শিশু বলতে বুড়োরাও শিশু। ঠিক তাই। এবং এইখানটায় যে একটা সার্বিক যে একটা পরিমণ্ডল, এইখানটাই করে দিয়ে গেলেন প্রথমত সেই সুকুমার রায়। এবং রবীন্দ্রনাথের কবিতাগুলো যেমন ওই সেই নানান ধরনের ছোটদের ছড়াগুলো, সেগুলো খাপছাড়া, এটা কিন্তু সেই বড়দের সঙ্গে ছোটদের একটা লিঙ্ক। এবং আমার এখন মনে হয় যে শিশু সাহিত্য বলাটা অন্যায়, বলা উচিত ছোটদের, শুধু শিশু সাহিত্য না বলে বলা উচিত সাহিত্য যা ছোটদের বড়দের সবার জন্য। সুতরাং এখানে কোনো শিশু সাহিত্য আলাদা করে কিছু বোধহয় বলা, এটা আসলে প্রচলিত ধারণা চলে আসছে। এটা আমি গৌতম ঘোষকে জিজ্ঞেস করবো যে আপনার কি মত, যে এটাকে শিশু সাহিত্য বলা উচিত না এটা সার্বিক সাহিত্য বলা উচিত? আমার মনে হয় যে সার্বিক সাহিত্য বলাটাই বোধহয় সমীচীন। তবে যেহেতু শিশুদের জন্য বিশেষ কিছু প্রয়োজন, যেটা কিন্তু তারা তার থেকে বঞ্চিত থাকে, এবং যেহেতু আপনারা শিক্ষক, আপনারা জানেন যে ছোটবেলা থেকে তার একটা মানসিক গঠনের ব্যাপার রয়েছে। পরবর্তীকালে যেমন মানিকদার লেখার মধ্যে দেখেছি যে ফেলুদার গল্প হলো তার মধ্যে খানিকটা ভূগোল, ইতিহাস অজান্তে চলে আসে। আপনাদের প্রত্যেকের গল্পেই এসছে যে এইভাবে তাদের শিক্ষা দেওয়া, এবং যেহেতু শিক্ষার সঙ্গে এটা খুব সম্পর্কিত, তার ফলে বোধহয় এটা আলাদা করা হয়েছে। কিন্তু সার্বিক সাহিত্য, সার্বিক সাহিত্য। এবং আমার মনে হয় গৌতম ঘোষ আজকে চলচ্চিত্রের একটা বাঘালোক, সেই মানুষটি শিশু সাহিত্য নিয়ে এসছেন, এটা আমার কাছে একটা বিস্ময় লাগছে। হ্যাঁ, তখনই আমার মনে হচ্ছে যে এই ব্যাপারটা সার্বিক, কারণ তিনি এবং যেভাবে উনি শিশু সাহিত্যের ইতিহাসটাকে ধরলেন,
আমার মনে হয় আমরা অনেকেই সেভাবে ধরতে পারিনি। না তা নয়, আমি বলছি যে আমাদের অল্প আলোচনার মাধ্যমে আপনাকে একটা প্রশ্ন করি। আপনি যখন শিশুদের শিক্ষা দেন বা লেখেন, তখন কি আপনার মনে হয় যে আপনার নৈতিক দায়িত্ব থাকে যে ওদের ভালো লাগাতে হবে এবং তার সঙ্গে শিক্ষা দিতে হবে, না এটা স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসে? এটা স্বতঃস্ফূর্তভাবেই খানিকটা আসে, এবং নৈতিকতার ব্যাপার ট্যাপারগুলো তো যেখানে থামতে হবে ওটা তো তখন একটু কনসিয়াস হতে হয়, কিন্তু স্বতঃস্ফূর্তভাবেই এসে যায়, কারণ একটা ট্র্যাডিশনের মধ্যেই তো আমরা রয়েছি। একটা সেই ট্র্যাডিশনের মধ্যে আমরা যেভাবে পড়েছি গল্পগুলো, সেইগুলো বোধহয় অজান্তেই কাজ করে আর কি। আসলে পুরোনো দিনের বই পড়লে ভালো লাগে। বাংলা টিচাররা বলেন বঙ্কিমচন্দ্র পড়বে, আর তারপর আরও পড়বে, সব বিভূতিভূষণের বই পড়বে। কিন্তু আজকালকার আমাদের যেভাবে আমরা বড় হয়েছি তার সঙ্গে যে স্টাইলটা খুব ভালোভাবে ম্যাচ করে যায়, লুসিড বেঙ্গলি, এভরিডে, মানে উই গেট এভরিডে পিকচার্স অফ দ্য লাইফ থ্রু উইচ আমরা যে জীবন দিয়ে আমরা বড় হয়েছি, সেই জীবনের ছবিটা যে বইগুলোতে আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে সত্যজিৎ রায়ের বইতে। সুনীল গঙ্গোপাধ্যায় খুব ভালো বই লিখছে, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প আমার খুব ভালো লাগে। শীর্ষেন্দু মুখোপাধ্যায় তো খুব বড়দের জন্য লেখা না, শীর্ষেন্দু মুখোপাধ্যায় না, একদমই না, খুব ভুল। শীর্ষেন্দু মুখোপাধ্যায় আনন্দমেলা এবছরই যে গল্পটা দিয়েছে অত্যন্ত খুব ভালো গল্প। বেসিক্যালি বাংলা রূপকথা বলতে অনেকটা ইংলিশ ট্রান্সলেটেড রূপকথাই বেশি পড়া হয়েছে। ঠাকুমার ঝুলি এত অনেক কিছুই পড়েছি, সেগুলো পড়া অনেক ভালো লাগে, এখনো পড়তে ভালো লাগে। আপনি ছোটদের চরিত্র সম্বন্ধে কিছু ভাবেননি কেন? আমি ভেবেছি, কিন্তু সেই ভাবনা এখনো বোধহয় উপলব্ধি আমার হয়ে ওঠেনি আর কি, করা হয়নি। তো ভবিষ্যতে করবো, অনেক ভাবনা চিন্তা করা আছে। আচ্ছা, এইবার আপনাকে জিজ্ঞেস করি, আমি একটু অ্যাঙ্কারের অভিনয় করি। এইবার আপনাকে জিজ্ঞেস করি যে যদি আপনি ছোটদের জন্য কাজ করেন, আপনি কিভাবে ভাববেন শিশু সাহিত্যকে, সাহিত্যের সঙ্গে চলচ্চিত্রের যে মজাটাকে ভাববো শিশু চলচ্চিত্র, মানে ধরুন চলচ্চিত্রের যে দৃশ্য এবং শব্দ এবং তার যে একটা তৃতীয় একটা ডাইমেনশন রয়েছে, একটা যে ফ্যান্টাসি রয়েছে, কল্পনা রয়েছে, এবং সেই কল্পনার জগৎকে মানুষের সঙ্গে, মানে বাস্তবের সঙ্গে মেলানো, এটা তো মনে হয় শিশুরা সবসময় চায়। আপনার নিশ্চয়ই আপনার মনে হয় যে লিখতে গিয়ে যে কল্প জগৎ শিশুরা কিন্তু সবসময় ভালোবেসেছে। ধরুন আমাদের ঠাকুমার ঝুলি গল্প, তার মধ্যে যে এই রূপকথার গল্পগুলো, সেগুলো ভয়ঙ্করভাবে আকৃষ্ট করেছিল। দক্ষিণবাবু কি করেছিলেন, উনি খালে বিলে মাঠে জঙ্গলে যে গল্পগুলো ছড়িয়েছিল একত্রিত করেছিলেন। আপনার শিশুদের সম্পর্কে লিখতে গিয়ে কি মনে হয়, আপনি শিশুদের সম্পর্কে লিখতে গিয়ে কি বড়দের কথা ভেবেছেন? অনেক সময় প্রসঙ্গত হয়তো এসে পড়েছে, কিন্তু আসলে আমার তো শিশু সাহিত্য রচনার হাতেখড়ি বলতে গেলে আমারই দুটি ছোট শিশুর কাছে। আমার নিজের ছেলেদের গল্প বলতে গিয়ে আমাকে বানাতে হতো। যখন অন্যান্য সমস্ত ভাড়ার ঠাকুমার ঝুলি থেকে শুরু করে রামায়ণ মহাভারত সবই যখন শেষ হলো, তখন বানিয়ে বানিয়ে বলতে হতো, এবং পরের দিকে সেইগুলোই হয়তো একটু রকম ফের করে লিখেছি আর কি। তো এখন তখনই বুঝেছি শিশুরা কিন্তু উইশ ফুলফিলমেন্ট, ইচ্ছা পূরণটা তো ওরা চায়। রাক্ষসী যদি রাজপুত্রকে মেরে ফেলে, তখন সে গল্প তাদের মোটেই ভালো লাগবে না। ছোটদের লেখক জন্মান, তৈরি হয় না, কিছুতেই তৈরি হয় না। এবং কেন যে কৌতুক আসে, কেন যে লেখে, কেন যে তার ওই কথাগুলো মনে হয় কেমন। অনেকে আমি দেখেছি বলে আমি ছোটদের ভীষণ ভালোবাসি, খোকা কি নাম তোমার, কোন ক্লাসে পড়ো, এসো একটু ফুটবল খেলি। তুই ফুটবল খেলতে ভালোবাসো, কিন্তু কেউ কেউ আছে ছোটরা দেখেই চিনে ফেলে এ আমাদের লোক। কারণ এই মুহূর্তে গৌতম ঘোষ সম্বন্ধে যে ধারণা ছিল, দেখলাম শিশু সাহিত্য সম্বন্ধে ধারণা এ আমার লোক হয়ে গেছে, সুতরাং এখানে আমার কোনো সংশয়ই রইল না। আচ্ছা, বাইরে জিজ্ঞেস করি, ধরুন অবশ্যই ছোটরা কিনা চায় না যে তার লেখার মধ্যে তার দৃষ্টিকোণ, যেন অলিভার টুইস্ট, যে তার দৃষ্টিকোণের মানে একটা ছোট বাচ্চাদের চোখ দিয়ে দেখা, তার চোখ দিয়ে অলিভার টুইস্ট, ডেভিড কপারফিল্ডের প্রথম দিকটা। আচ্ছা, এই প্রসঙ্গে আমি বলি, এক মা এসে আমায় নালিশ করলো আমার ছেলে দেরি করে বাড়ি ফেরে। তাই বললাম যে দেরি করে বাড়ি ফেরে, আজকে কাল দেখবো। তো যথারীতি আমি স্কুলের গেটে দাঁড়ালাম, ছেলেটা বার হলো, এরকম করলো, করে দাঁড়ালো, দেখলো পৃথিবীতে কি দেখার আছে। একটা গাড়ি ডালা খোলা সামনে, কতগুলো লোক ঠিক করছে দেখলো, ও ঢুকে ঠেলে দেখলো, খানিকক্ষণ দেখে পছন্দ হলো না, উঠলো, উঠে একটু এগিয়ে গেল, গিয়ে দেখলো দুটো ছাগল, আমি কিন্তু ওর পেছে পেছে যাচ্ছি, দুটো ছাগল মারামারি করলো না, বিরক্ত লাগলো, একটা লাঠি তুললো, পড়ে থাকা, হাঁটতে হাঁটতে যাচ্ছে। লেক মার্কেট ওখানে গিয়ে দেখলো সে
বস্তায় এই দিয়ে ওই যে কি বলে হুক দিয়ে বস্তা তুলছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, খানিকক্ষণ পর দেখলো যেটা পাখি ডাকছে রাস্তা ক্রস করে, পাখিটাকে খুঁজলো, করে নিজের মনে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। অর্থাৎ তার দেখারে যে কি হতে পারে, এই যে মজা, আমি পরের দিন মাকে বললাম ওকে দেরি করতে বলবেন না যে ও দেরি করছে। ছেলেদের দেখার কৌতূহলটা কোথাও শেষ হয় না, না একেবারে। এবং আপনি যেটা বললেন এটা শিশুর অবস্থা নয়, জীবনের শেষ দিন, যার জন্য এই কৌতূহলটাই তো আসল বেঁচে থাকার এই ঘটনার প্রথম রসদ এইটাই। এই ঘটনার পরিপ্রেক্ষিতে যেটা মূল বলছি, যে ছোটরা আপনি যেটা বললেন যে ওদের একটা দেখার আঙ্গিক আছে আলাদা, এবং ওরা দেখতে চায়। যেমন ছোটদের একটা গল্প বলছি, তারপর না গাড়িটা বার হলো, উত্তেজিত হয় না, গাড়িটা ভীষণ জোরে ছুটছে, দারুণ জোরে ছুটছে, সামনে একটা ভীষণ পাথর, ছেলেপেলে উঠলো, এইবার সে মজা পাচ্ছে। অর্থাৎ একটা উত্তেজনা, একটা থ্রিল, একটা মজা, এ যেন তার প্রার্থিত জিনিস। এবং এইখানটায় না পৌঁছলে আমরা সাহিত্য বুঝি না, একটা জিনিস বুঝি, ছোটদের ভালো লাগার একটা জগৎ গড়ে দেওয়া, এবং সেই জগৎটা কিন্তু লেখকের মধ্যে থাকে। পড়ার টাইম না, অ্যাকচুয়ালি যেরকম আজকে আমাদের বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজে যেটা থাকে, ওই যে হিস্ট্রি অফ বেঙ্গলি লিটারেচার, বোর অ্যাবসলিউট বোগাস। কেন ওগুলোতে কোনো লাভ নেই আমাদের, ওগুলো জেনে আমাদের আজকে চণ্ডীমঙ্গল কাব্য পড়ে আমার কি লাভ আছে? কোনো লাভ নেই, কোনো লাভ নেই। তখনকার দিনে সাহিত্যটা কি ছিল, কিভাবে পুরো ধারাটা বদলেছে এটা জেনে কোনো লাভ নেই। তাহলে লোকে হিস্ট্রি পড়ে কেন? আগে অশোক কি করেছিল এটা জেনে লাভ নেই। এই বয়সে, মানে এই বয়সটা যেটা অ্যাডোলেসেন্স পিরিয়ড, এই জিনিসটাতে যা প্রবলেমস ফেস করতে হয়, সবার সঙ্গে কন্ট্যাক্টে বা কমিউনিকেশনসে যে প্রবলেমসটা এই অ্যাডোলেসেন্স পিরিয়ড, এই জিনিসটা নিয়ে তো অবশ্যই লেখা উচিত, অনেক কিছু, মানে এটা বলাই উচিত, মানে এটা খুব প্রচন্ড প্রবলেম হয় এই বয়সে। আচ্ছা অরুণিমা, আমি আপনাকে দিয়ে একটা প্রশ্ন করছি, যে আজকে যেখানে এই যে বাজার অর্থনীতি, টেলিভিশনের মাধ্যমে সাংঘাতিক বিজ্ঞাপনের প্রভাব, এইগুলো তো ছোটদের মানসিকতা পাল্টে দিচ্ছে। এখানে আপনার মনে হয় শিশু সাহিত্যের যে মানে ছোট পাঠক, বাচ্চা পাঠক, তাদের সংখ্যা কি কমে যাচ্ছে? আমার কিন্তু মনে হয় পাঠকের সংখ্যা সত্যি সত্যি খুব একটা কমেনি। সেটা আমরা বইমেলা যখন আসে তখন বুঝতে পারি। দোকানে দোকানে তো অজস্র বাচ্চাদের ভিড়, এবং বই কেনার জন্যও, বাচ্চাদের বই কেনার জন্যই সবচেয়ে বেশি ভিড়, সেটাই তো দেখি। তবে হ্যাঁ, টেলিভিশনের একটা এফেক্ট তো মাঝে মাঝে কিছু কিছু দুর্ঘটনা ঘটে, কাগজে টাগজে দেখি, সেগুলো তো আছেই। তবে আমার মনে হয় যে এই যে বই পড়তে ভালোবাসা, বাচ্চারা যেটা ভালোবাসে, সেটা খানিকটা তাদের পরিবেশের উপরে নির্ভর করে, মা বাবার উপরে নির্ভর করে। যেসব আমরা ছোটবেলায় বই পড়তে, যখন আমরা অনেক বই হাতের কাছে পেয়েছি, আমাদের দেওয়া হয়েছে, সেজন্যই আমরা বই পড়তে আরম্ভ করেছি এবং ভালোবেসেছি। আমাদের ছেলেমেয়েরাও তাই। এবং বাচ্চাদের, আমি তো দীর্ঘদিন একটা স্কুলে পড়িয়েছি, সেই স্কুলের ছেলে মেয়েদের কিন্তু সেরকম সুযোগ ঘটে বলে আমার মনে হয় না। তারা সকলেই অনেক দরিদ্র ঘর থেকে আসে। এখন তাদের যদি সত্যি হাতের কাছে বই জুগিয়ে দেওয়া যায়, তাদের বাড়িতে টেলিভিশনও আছে বলে আমার সন্দেহ নেই বোধহয়। আমি বলছি, আমার বাড়িতে একটি বাচ্চা ছেলে এসে রয়েছে, বীরভূমের গ্রামে তার মা থাকতো, আমাদের বাড়িতে এসে রয়েছে কিছুদিন। আর টেলিভিশন চলে, এই সুপারম্যান দেখছে, অমুক দেখছে, আমার ছেলেমেয়েরা দেখছে। ও যে প্রথম বই পেয়েছে, যে কি মনোযোগ দিয়ে পড়ে ভাবা যায় না। বই পেলে কিন্তু পড়ে, বাচ্চাদের যদি দেওয়া যায়। একটা প্রশ্ন ছিল, এই যে ধরুন আমরা ছেলেবেলা ব্যাটম্যান, সুপারম্যান এসব পড়েছি, কেন পড়বো না? কিন্তু পাশাপাশি অন্যান্য যে বাঙালি শিশু সাহিত্য, তার একটা প্রভাব কিন্তু আমাদের প্রত্যেকের পরিবারে ছিল, মোটামুটি মধ্যবিত্ত শিক্ষিত পরিবারে। সেগুলো আমাদের সেটা কি অবস্থা, সেটা আমার মনে হয় সেখানে একটা, এখন আমি এক সেকেন্ড বলে নি, বলাটা দরকার, যে টেলিভিশন বলছে আমাদের সময়টা বাচ্চাদের কেড়ে নিয়েছে এই কারণে, ঠিক এই মুহূর্তে কিন্তু সেই ছোটদের আকর্ষণ করার মতো শিশু সাহিত্য কিন্তু ঠিক নেই, রচিত হচ্ছে না। কারণ দুটো জিনিস হয়ে গেছে। একটা গ্রুপ বলছে শিশু সাহিত্য করব, তারা খুব ট্র্যাডিশনে, সময়ের সঙ্গে পা মেলাননি। অর্থাৎ একটা, এই প্রসঙ্গে সত্যজিৎ রায় নিশ্চয়ই বলবো, যে সত্যজিৎ রায় যখন ডিটেকটিভ গল্প লিখলেন সময়ের সঙ্গে পা মিলিয়ে,
কিন্তু আমাদের অনেকেই আমরা একটা অদ্ভুত আইডিয়াতে আছি, আমরা শিশু সাহিত্য করব। অর্থাৎ যে গল্প মায়েরা পড়ে শোনায় সেই গল্পের লেখার দিকে নজর গেছে, ফলে যে বয়সটা বই পড়ে অর্থাৎ 10 থেকে 15 বই পড়ে, সেই বয়সটা কিন্তু তাদের উপযুক্ত বই পাচ্ছে না। এটা কিন্তু একটা বিরাট অভাব। তাহলে কেন সুনীল গঙ্গোপাধ্যায় পড়ছে না? আপনি বলছিলেন যে আসলে তার মানে কি এই দেখার যে প্রতীক, বাচ্চাদের তো বাচ্চারা কত প্রতীকের আশ্রয় নেয়, সেইটা কি পাল্টে যাচ্ছে? এখন একটা যেটা সমস্যা, যান্ত্রিক যুগের সমস্যাই বলুন যাই বলুন, সময় ওদের অবসরটা কম, ফলে ওরা চটজলদি যেটা আনন্দ কম সময়ে তাদের ক্ষুধা ঠিকই আছে, বেশি জিনিস এনজয় করবো, সেটা কিন্তু টেলিভিশন তো দিচ্ছে। কারণ একটা প্রিন্টেড ম্যাটার, ছাপার অক্ষরের শব্দও নেই, ছাপার অক্ষরের ভিজুয়াল অ্যাপিলও নেই। আচ্ছা, তার জন্য যে মনোনিবেশটা, গল্প জগৎটা অনেক বেশি রয়েছে, অনেক বেশি রয়েছে, সেখানে ইমাজিনেশন খাটাতে হবে। এখানে আমার তো ইমাজিন করতে হচ্ছে না, এবং রংটাও আমি কিছু না বুঝলেও একটা অ্যাপিল আছে, যার জন্য তারা ওই টেলিভিশনের দিকে ঝুঁকছে। টেলিভিশন মিডিয়ামটাকে কি, টেলিভিশনের কোনো প্রোগ্রামকে আমি ছোট করছি না। চলচ্চিত্র যদি ইমাজিনেটিভ আসপেক্টটা আমি নাও এনজয় করি, তাহলে ভিশন একটা এবং যে সাউন্ড, তার একটা আরাম আছে। ছেলেরা বোধহয় সেইটা পেয়ে যাচ্ছে বলে ওইখানে, আর বইয়ের দিকে নজর দিলে তার সময় চাই, তাকে একটা লাইন পড়ে ভাবতে হবে, তার ইমাজিনেশনটাকে কাজে লাগাতে হবে, কনসেন্ট্রেশন, এইগুলো একটু সময় হবে। এটা প্র্যাকটিক্যাল একটা যুগের সমস্যা আমার মনে হয়। সেই তাদের ফ্যাকাল্টি সবই ঠিক আছে, খালি ওই অবসর সময়ের অভাব এবং একটা যন্ত্র যুগের বোধহয় প্রভাবে এই যে চটজলদি আরামের দিকে, আনন্দের দিকে যাওয়া, সেই জন্য টিভির দিকেই তারা একটু ঝুঁকছে। মৃত্যুর পরে আপনার কি মনে হয় যে কিশোর সাহিত্যের স্ট্যান্ডার্ড ধীরে ধীরে ডিটেরিওরেট করছে? একজন বিশাল মাপের শিশু সাহিত্যিক যদি চলে যান, তাহলে যে শূন্যতাটা সৃষ্টি হবার কথা, সেই শূন্যতাটা নিশ্চয়ই সৃষ্টি হয়েছে। প্রত্যেক বছর যে একটা প্রফেসর শঙ্কু আর একটা ফেলুদা বাচ্চারা পেত, তার থেকে তারা বঞ্চিত হয়েছে, এবং সন্দেশে যে গল্প বেরোতো সেটা নিশ্চয়ই ক্ষতি হয়েছে। কিন্তু একজন মহৎ লেখক চলে গেছেন বলেই শিশু সাহিত্যের স্ট্যান্ডার্ড ফল করবে, এইটা তো অ্যাকসেপ্ট করা যায় না। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল আপনাদের তিনজনের কাছেই, যেহেতু আপনারা শিক্ষকতা করেছেন। আমরা দেখেছি যে ঊনবিংশ শতাব্দীর এই নবজাগরণের পর বৈজ্ঞানিক চিন্তাভাবনা, প্রাচ্য পাশ্চাত্যের মিলন ঘটেছিল, কিন্তু জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে ব্রিটিশরাই তো আমাদের পাঠ্যক্রম তৈরি করেছেন, আধুনিক পাঠ্যক্রম। জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে, এই যে মহাকাশ সম্পর্কে কিন্তু ছেলেবেলার থেকে বাচ্চাদের শেখানো হয়নি। হয়তো ওখানে একটা ভয় ছিল, চার্চের ভয়। আমার এটা যদি শেখানো হতো তাহলে কিন্তু অনেক সংস্কার থেকে মুক্ত হতে পারতো বাচ্চারা। চার্চের যে ডমিনেশন, সেটা তো কি আপনাদের মনে হয়নি হয়েছিল? আমার যতদূর মনে হয় শিশু বয়স থেকে কিন্তু আমরা মহাকাশ সম্পর্কে ভাববার বিষয়, এটা একটা ভাববার বিষয় বটে। আর একটা জিনিস, ছোটদের গল্পের মধ্যে যে যা আইডিয়াটা দেওয়া হয় সেটা কিন্তু আমার মনে হয় অবচেতন মনে গেঁথে যায়, এবং পরবর্তীকালে আমরা যখন বেঁচে থাকার জন্য সংগ্রাম করি, তখন ওই ছোট ছোট কাজগুলো কিন্তু আমাদের মনের মধ্যে একদম কাজে। যার জন্য বুড়ো বাংলা বলে, আমরা বুড়ো বাংলা পড়েছি, আমরা এই ট্রেন থেকে যখনই মাঠ দেখি, আমার তো মনে হয় সেই দাওয়াত ছক, মনে হয় কিনা, মানে আসলে ওই ছেলেবেলার যে গল্প জগৎটা কিন্তু আমাদের জীবন অবধি থেকে যায়। কখনো গণেশ দেখলে আমার মনে হয় সেই যে পেট্টি দাদা, সেই বুড়ো বাংলাটা মনে হয়। ঠিক আছে, আজকে আমাদের সময় শেষ, অনেক ধন্যবাদ। আবার আরেকদিন এটা নিয়ে আলোচনা করবেন, এটা বিরাট ব্যাপক বিষয়। কম সময়ের মধ্যে